বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে চিকেন নেকে বিমান ঘাঁটি সক্রিয় করল ভারত। শিলিগুড়ি করিডোরে নিরাপত্তাগত উদ্বেগ। ইরানে বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান ট্রাম্পের। হামলা না চালাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে সৌদি, ওমান ও কাতার। রাজনৈতিক অস্থিতিশীলতা উস্কে দিয়ে সহিংসতার প্ররোচনা দিচ্ছেন ট্রাম্প, ইরানের অভিযোগ। ষড়যন্ত্রমূলক হস্তক্ষেপের নিন্দা। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ক্রেন ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় অনেক হতাহত। নিহত অন্তত 29 জন, আহত 80। ঘটনার তদন্ত শুরু। এবং গাজায় তীব্র শীতকালীন ঝড় আর দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রাণ হারিয়েছে অন্তত 5 ফিলিস্তিনি। তাঁবুর ওপর দেয়াল ধসে পড়ে নিহত 4। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়াতে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিমান ঘাঁটি সক্রিয় করছে ভারতের কেন্দ্রীয় সরকার। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে অঞ্চলটিতে সৃষ্ট নিরাপত্তাগত উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের তৎকালীন ব্রিটিশ সরকারের তৈরি বিমান ঘাঁটিগুলো আবারও চালু করবে ভারত। আপাতত 5টি বিমান ঘাঁটি সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এই ঘাঁটিগুলো জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ী জেলায় অবস্থিত। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার বলা হয়েছে, মূলত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে চিকেন নেক অঞ্চলে সৃষ্ট নিরাপত্তাগত উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়ানমার ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জাপানি সেনাদের ঠেকাতে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় কয়েকটি বিমান ঘাঁটি করেছিল তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকার। বর্তমান বাংলাদেশের লালমনিরহাট জেলাতেও একটি বিমান ঘাঁটি তৈরি হয়েছিল সে সময়। ভারতের সরকারি কর্মকর্তাদের দাবি, লালমনিরহাটের বিমান ঘাঁটিকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। এর ভিত্তিতেই পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের বিমান ঘাঁটিগুলো সক্রিয় করার পদক্ষেপ নিচ্ছে ভারত সরকারও। কৌশলগত দিক থেকে শিলিগুড়ি করিডোর কিংবা চিকেন নেকের গুরুত্ব ভারতের কাছে অসীম। কারণ 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এই পথটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 প্রদেশকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রেখেছে। এছাড়া এ পথে ভারতের সঙ্গে সীমান্ত আছে নেপাল, ভুটান ও বাংলাদেশের। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরে এরই মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতি দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ী জেলায় নতুন সেনা স্থাপনা গড়ে তোলা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ব্যাপক হারে বাণিজ্য কমেছে দেশটির। এমন পরিস্থিতিতে বিমান ঘাঁটিগুলোকে 7 সিস্টার্সের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পথ হিসেবে দেখছে নয়াদিল্লি। তবে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারতের এমন পদক্ষেপ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্লেষকরা। বিনিয়ামিন, আরটিভি। নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইরানে হামলা না চালাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করছে সৌদি, ওমান ও কাতার। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরানের সঙ্গে সম্পর্ক অবনমনে আরও এক ধাপ এগোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করার ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানিদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা বলেন ট্রাম্প। আপনাদের প্রতিষ্ঠানগুলো দখলে নিন, হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম টুকে রাখুন। ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের সব ধরনের সহায়তা করবে যুক্তরাষ্ট্র। যদিও কী ধরনের সহায়তা করা হবে সে বিষয়ে কোনো ব্যাখ্যা করেননি ট্রাম্প। বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল থাকবে বলেও জানান ট্রাম্প। ইরানের অভিযোগ, দেশটিতে অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ আছে। এর মধ্যেই উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কয়েকটি দেশ। ইরানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স।
এবং শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছে দেশগুলো। এদিকে ইরানে হামলা না চালাতে ট্রাম্প প্রশাসনের জোর চেষ্টা চালাচ্ছে 3 উপসাগরীয় আরব দেশ সৌদি আরব, ওমান ও কাতার। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, সৌদি কর্মকর্তারা ইরানকে আশ্বস্ত করেছেন ইরানকে লক্ষ্য করে কোনো সামরিক সংঘাতে জড়াবে না তারা। মার্কিন বাহিনীকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলেও জানানো হয়। বিশ্লেষকরা বলছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ইরানের নেতৃত্ব শূন্যতা তৈরি হলে দেশটি লিবিয়া বা সিরিয়ার মতো গৃহযুদ্ধের দিকে যেতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইমতিয়াজ আহমেদ, RTV। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ঘিরে প্রশ্ন উঠেছে, তেহরানের ইসলামী শাসন কি পতনের মুখে? ইতিহাস বলে, কর্তৃত্ববাদী শাসনের মৃত্যু হয় ধীরে, তারপর হঠাৎ পতন হয়। তবে বিশ্লেষকদের মতে এখনও সেই হঠাৎ পতনের পর্যায়ে পৌঁছায়নি ইরান। বিস্তারিত জানাচ্ছেন বেনিয়ামিন। কর্তৃত্ববাদী শাসনের পতন কখনোই একদিনে ঘটে না। মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের ভাষায়, কর্তৃত্বের ক্ষয় হয় ধীরে ধীরে, তারপর হঠাৎই ধ্বংস হয়ে যায়। ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকেও সেই দৃষ্টিকোণ থেকেই দেখছে পশ্চিমা বিশ্ব। দেশটির শাসক গোষ্ঠীকে নিয়ে এমনই এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 সপ্তাহের বিক্ষোভ ইরানের শাসক গোষ্ঠীর জন্য বড় সংকট তৈরি করলেও এটি এখনও পতনের ইঙ্গিত নয়। অতীতে ইরানে অনেক বিক্ষোভ হয়েছে, তবে এবার পরিস্থিতি আরও জটিল, কারণ এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের সামরিক ও সামাজিক চাপ এবং অর্থনৈতিক বিপর্যয়। গত 2 বছরে একের পর এক সামরিক পদক্ষেপে ইরানকে কোণঠাসা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাশাপাশি পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে নাজুক হয়ে পড়েছে দেশটির অর্থনীতি। 2025 সালে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি 70% ছাড়িয়েছে। জাতীয় মুদ্রা রিয়ালের মান নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। 2015 সালের পরমাণু চুক্তির পর শিথিল থাকা নিষেধাজ্ঞাগুলো গত সেপ্টেম্বর পুনর্বহাল করেছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। তবে এত চাপের মধ্যেও দেশটির শাসন ব্যবস্থা টিকে থাকার মূল কারণ হলো নিরাপত্তা বাহিনীর আনুগত্য। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই তেহরান এ শক্তিশালী রাষ্ট্রযন্ত্র গড়ে তুলেছে। সাম্প্রতিক বিক্ষোভেও সরকারের নির্দেশে রাস্তায় জনগণের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থাও কার্যত অচল করে রেখেছে তারা। এর ফলে দাবানলের মতো জ্বলে ওঠা আন্দোলন মাত্র 2 সপ্তাহের মধ্যেই নিভে গেছে অনেকটাই। বিক্ষোভ দমনে মূল শক্তি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে থাকা এ বাহিনীর সদস্য প্রায় 1.5 লাখ। তারা ইরানের প্রচলিত সেনাবাহিনীর সমান্তরালে কাজ করে, পাশাপাশি নিয়ন্ত্রণ করে জাতীয় অর্থনীতির বড় অংশ। IRGCর সহায়ক বাহিনী একটি স্বেচ্ছাসেবী আধাসামরিক সংগঠন বসিজ মিলিশিয়া। দাবি করা হয় তাদের সদস্য কয়েক লাখ। বিক্ষোভ দমনে মাঠ পর্যায়ে সবচেয়ে কঠোর ভূমিকা পালন করেছে এই বাহিনী। BBC বলছে, ক্ষমতা, অর্থ ও রাষ্ট্রীয় সমর্থন দিয়ে তাদের সহায়তায় টিকে আছে খামেনি সরকার। এর আগেও এমন বিক্ষোভের মুখে পড়েছিল খামেনি প্রশাসন। 2009 সালে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর তেহরানে রাস্তায় নেমেছিল লাখো মানুষ। তবে IRGC ও বসিজ বাহিনীর কঠোর অভিযানে 2 সপ্তাহের মধ্যেই ভেঙে পড়ে সেই আন্দোলনও। হত্যা ও ধরপাকড়ের মাধ্যমে বিক্ষোভ কিছুটা থামালেও পুরোপুরি চাপমুক্ত হতে পারেনি ইরান কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়ে বলেছেন, আন্দোলনকারীদের জন্য সহায়তা আসছে। তাদের ওপর হামলা বন্ধ না করা পর্যন্ত খামেনি সরকারের সঙ্গে সব আলোচনাও স্থগিত করেছেন তিনি। অভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতির মধ্যে পশ্চিমা চাপ ও বিক্ষোভের সমর্থন ইরানের শাসকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এখনই তাদের পতন হচ্ছে না বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। তাদের মতে, বিক্ষোভকারীদের মধ্যে এখনো সুসংগঠিত ও গ্রহণযোগ্য নেতৃত্বের অভাব রয়েছে। এছাড়া দেশটির কয়েক স্তরের নিরাপত্তা কাঠামোর কারণে নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ ভাঙন ছাড়া বাইরের চাপ দিয়ে ক্ষমতায় পরিবর্তন আনা অত্যন্ত কঠিন হবে বলে মনে করছেন ইরানি আমেরিকান শিক্ষাবিদ ও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ভালি নাসর। এবারের জটিল পরিস্থিতিতে দীর্ঘ 4 দশকের শাসন টিকিয়ে রাখতে খামেনি সরকার কী পদক্ষেপ নেবে সেদিকেই চেয়ে আছে বিশ্ব। বিনিয়ামিন, RTV। এদিকে ইরান অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা উস্কে দিয়ে সহিংসতার প্ররোচনা দিচ্ছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এ অভিযোগ তোলেন।
চিঠিতে বলা হয়, ট্রাম্প প্রকাশ্যে ইরানি জনগণকে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রাখা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছেন। মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শেষ লক্ষ্য জয়ী হওয়া। এদিকে ইরানের বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রতিবাদে নিজ নিজ দেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতদের তলব করেছে কয়েকটি ইউরোপীয় দেশ। অন্যদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে বাহিরের ষড়যন্ত্রমূলক হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে তা উপসাগরীয় অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে মন্তব্য করেছে কাতার। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে কঠোর অবস্থান নিলে ওয়াশিংটনের হামলার হুমকির পর কাতার এই সতর্কবার্তা দিয়েছে। গত বছরের জুনে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান, যে কারণে এই দুই দেশের বড় সংঘাত হলে আবারও তার প্রভাব পড়তে পারে কাতারে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। 2025 সালে ইরান-ইসরায়েল যুদ্ধের এক পর্যায়ে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপরই কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। ওই হামলায় আল উদেইদ ছাড়াও কাতারের বিভিন্ন সড়কেও মিসাইল পড়তে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভিডিওতে। নিজ ভূখণ্ডে ওই নজিরবিহীন হামলার পর ওয়াশিংটন ও তেহরানের মাঝে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করে কাতার। এদিকে ইরানে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে চলছে ব্যাপক বিক্ষোভ, যা 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ধর্মীয় নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এরই মধ্যে নিরাপত্তা বাহিনী সহ 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। শুরু থেকেই বিক্ষোভ এমন কঠোরভাবে দমনের প্রতিবাদ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময় ট্রাম্প জানিয়েছে, বিক্ষোভকারীদের উপর কঠোর হলে ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দেয় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ। তিনি বলেন, ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের উপর যে কোনো হামলা ইসরায়েল ও এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করবে। এমন বাস্তবতায় আবারও শঙ্কা তৈরি হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সংঘাতের। এই আশঙ্কা থেকেই কাতার বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে তা উপসাগরীয় অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান, আমরা জানি যে কোনো উত্তেজনা এই অঞ্চল এবং এর বাইরেও বিপর্যয়কর ফলাফল বয়ে আনবে। তাই আমরা যতটা সম্ভব তা এড়াতে চাই। ইরানে কূটনৈতিক সমাধানের জন্য সকল আঞ্চলিক দলের সাথে আলোচনা করছে কাতার। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এই ঘাঁটিতে প্রায় 10,000 মার্কিন সৈন্য অবস্থান করে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে এ অঞ্চলে তাদের সবচেয়ে বড় ঘাঁটিটি ব্যবহার করবে। একইভাবে পাল্টা হামলারও শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে সমানভাবেই। তাই বরাবরই নিজেদের নিরপেক্ষ দাবি করা কাতার ইচ্ছা না থাকা সত্ত্বেও এই সংঘর্ষের অংশ হতে চলেছে। আব্দুল মালেক, RTV। থাইল্যান্ডের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 29 জন, আহত হয়েছেন আরও 80 জন। স্থানীয় সময় বুধবার সকালে দেশটির উত্তর পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের উপর নির্মাণ কাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। উপন রাতচাথানি প্রদেশগামী ট্রেনটি রাজধানী ব্যাংকক থেকে ছেড়ে আসছিল। নখন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় পৌঁছালে হাইস্পিড রেল প্রকল্পের কাজে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ভেঙে পড়ে ট্রেনটির উপর। স্থানীয় পুলিশ জানায়, ক্রেনটি ট্রেনের উপর আছড়ে পড়লে ট্রেনটির লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গাজায় তীব্র শীতকালীন ঝড় আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ হারিয়েছে অন্তত 5 ফিলিস্তিনি। প্রবল বাতাসে অস্থায়ী তাঁবুর ওপর 8 মিটার উঁচু দেয়াল ধসে পড়ে নিহত হয়েছে 4 জন। এ ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। গাজার শিফা হাসপাতাল কর্তৃপক্ষ আল জাজিরাকে জানায়, চরম শীতের কারণে হাইপোথার্মিয়ায় মারা গেছে 1 বছর বয়সী আরও এক শিশু। অব্যাহত ইসরায়েলি হামলা ও মানবিক সহায়তার ঘাটতির কারণে শীতের ঝড় বৃষ্টি মোকাবেলায় প্রয়োজনীয় আশ্রয় পাচ্ছে না গাজার অধিকাংশ মানুষ। এদিকে জাতিসংঘ জানিয়েছে, গাজা জুড়ে তাঁবু, শীতবস্ত্র, খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান পরিচালনার দাবি করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বুধবার সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান
এক প্রতিবেদনে জানায়, মিনিয়াপোলিস এলাকায় প্রায় ৩,০০০ কাস্টমস এজেন্ট ও আইস কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। সম্প্রতি ফেডারেল এজেন্টের গুলিতে নারী বিক্ষোভকারী নিহত হওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেখানে। মঙ্গলবার অভিবাসী অভিযানের প্রতিবাদে ক্লাস বর্জন করে মিনেসোটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শিক্ষার্থীদের ওপর টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে ফেডারেল কর্মকর্তারা। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।